আবারও দরজা খোলার আওয়াজে মৃত্যু জড়সড় হয়ে বাথরুমের দরজার পিছনে গিয়ে দাঁড়াল। কারণ তার এখন শরীরে শাড়ি ঠিক করে দেওয়া নেই। আর তার ধারণা এবারও আরহাম এসেছে। কিন্তু আরহামের মায়ের ডাকে ধারণা ভুল হল। মৃত্যু, এই মৃত্যু বাথরুম থেকে বের হও। ওহ শাশুড়ি, আমি ভাবলাম স্যার আসছে। মৃত্যু, না, আরহাম ড্রয়িং রুমে বসে আছে। আমাকে বলল তুমি নাকি ডাকছ আমায়। শাশুড়ি, হ্যাঁ। না মানে আমার শাড়ি, বলতে বলতে শাড়িটা কোনো মতে হাতে পেঁচিয়ে বের হল মৃত্যু। তার শাশুড়ি ও তার অবস্থা দেখে হেসে দিল। এত বড় মেয়ে শাড়িটা পরতে ও জানে না। এসো আমার কাছে, আমি ঠিক করে দিচ্ছি সকালের মতো করে। আরহামের মা মৃত্যুকে শাড়ি পরিয়ে নিজের সাথে কিচেনে নিয়ে গেলেন। উনি ঠিক করেছেন মৃত্যুকে দিয়েই আরহামকে খেতে দিবেন। আবার ভয়ও পাচ্ছেন মৃত্যু যদি কিছু ভুল করে আরহাম তাহলে নিশ্চিত কিছু করে ফেলবে। আর বাড়িতে এখন ভাইজান ভাবি আছে, তাই যেন কোনো ঝামেলা না হয়, সেজন্য নিজে সব গুছিয়ে শিখিয়ে তারপর রুমে চলে গেলেন। মৃত্যুকে রুম হতে বের হতে দেখেই আরহাম নিজের রুমে ঢুকে গেছিল। ফ্রেশ হয়ে আবার বের হলো খাবার খেতে। টেবিলে খাবার বেড়ে রাখা দেখে সে আর মাকে ডাকল না, বসে গেল খেতে। খাবার খাওয়ার মাঝেই মৃত্যু টেবিলের সামনে আবার এলো কিছু নিয়ে, আর তাকে দেখেই আরহামের মেজাজ বিগড়ে গেল। খাবার রেখেই উঠে যাচ্ছিল আরহাম, কিন্তু কি ভেবে মৃত্যু ওর হাতটা ধরে আটকে দিল। আরহাম ওর সাথে সাথে অগ্নি দৃষ্টি নিয়ে মৃত্যুর দিকে তাকাল। মৃত্যুর তার চোখ দেখেই ভয় আবার হাতটা ছেড়ে দিল। কিরে, তোর খাওয়া শেষ? বলতে বলতে তার বড় মা রুম থেকে বের হলেন। আরহাম বড় মার কণ্ঠ শুনতাই মৃত্যুর থেকে চোখ সরিয়ে নিল। হ্যাঁ, পেট ভরে গেছে। ওহ, কিন্তু তোর প্লেটে তো সব খাবার রয়েই গেল বলে বড় মা তার পাশে এসে দাঁড়াল। বস বলে আরহামকে বসতে ইশারা করলেন পাশের চেয়ারটায়। তিনিও বসলেন। আরহাম বসে গেল। এবার বড় মা আবার ইশারা করলেন খাবার শেষ করতে। সে ও লক্ষ্মী ছেলের মতো খাচ্ছে। মৃত্যু অবাক। 2 মিনিট আগে ও যে আগুনের মতো জ্বলছিল, এখন সে শীতল পানির ন্যায় হয়ে গেছে। কতটা রেসপেক্ট করে সে বড়দের ভাবতেই ভালো লাগছে। আরহামের খাওয়া শেষ হলে বড় মা তাকে উঠতে দিল না, বরং হাতটা ধরে বসলেন আর মৃত্যুকে বললেন টেবিল সাফ করতে। মৃত্যু পাক্কা গৃহিণী, মেয়েদের মতো সব কাজ করছে। টেবিল সাফ হতেই মৃত্যুকে বললেন সে যেন আরহামের রুমে চলে যায়। আরহাম বুঝতে পারল বড় কিছু বলতে চায় তাকে। দেখ বাবা, বিয়েটা ছেলে খেলা না, আর না কোনো মজা করার মতো বিষয়ে। বিয়ে একটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্কটা একমাত্র তখনই তৈরি হয় যখন আল্লাহর থেকে অনুমতি আসে। আর যখন আসে ঠিক তখনই হয়। এতে যদি বান্দার ইচ্ছে নাও থাকে তবুও হয়। তোর আর মৃত্যুর ও হওয়ার ছিল, তাই হয়েছে। বড় মা। আরহাম চুপচাপ বড় মার সব কথা শুনছে, কিন্তু কিছু বলছে না। বড় মায়ের কথার মাঝে তার মাও এলো। তিনিও এবার একই কথা বলতে লাগলেন। আরহাম বুঝতে পারল তার পরিবারের মানুষগুলো এই মেয়েকে মেনে নিয়েছে, তাই তাদেরকে এখন কিছু বলা বোকামি। আমার একটু রেস্ট করা দরকার। বড় মা যদি কিছু মনে না করলে আমি রুমে যাচ্ছি। আরহাম, আচ্ছা ঠিক আছে, তুই যা, আর বউ মাকে পাঠিয়ে দিস। বড় মা। আরহাম রুমে গিয়ে মৃত্যুকে পেল না। বারান্দায় যেতেই দেখল সে তার রুমের বারান্দার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। বড় মা ডাকছে, যেতে বলেছে, কিছুটা গম্ভীর গলায় বলল আরহাম। মৃত্যু ওর সাথে সাথে বের হয়ে গেল, তবে অবশ্যই শাড়ির কুচিটা ধরে। এখন ও তো শাড়ি পরে হাঁটা শিখা হয়নি তার, সেজন্য। মৃত্যুর মা ঘড়ির দিকে দেখল, সময় বাজে 4:05 মানে 5টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। তিনি লিলিকে ডেকে দ্রুত বের হলেন বাড়ি থেকে। উদ্দেশ্য একটাই, মৃত্যুকে নিয়ে আসা।
লিলি আর মিসেস মরিয়ম আরহামের বাড়ি পৌঁছে গেছেন 5 মিনিটেই। মৃত্যু বড় মার কাছে যাচ্ছিল, কলিং বেলের আওয়াজ পেয়ে আগে দরজা খুলতে গেল। মা আর বড় মার নজর ও গেটের দিকে কে এলো দেখার জন্য। মৃত্যু গেট খুলে মাকে দেখেই জড়িয়ে ধরল। মা আর বড় মাও এবার বসা থেকে গেটের সামনে এলেন। মা, তুমি এলে, আব্বা আর ভাইয়াকে আনোনি? মৃত্যুর মা চুপ, কিছু বলছে না, তাই দেখে মৃত্যু তার মাকে আবার ও বলল, চুপ হয়ে আছো কেন মা? আর কানের কাছে মুখ নিয়ে বলল, মিষ্টি কই মা, তুমি খালি হাতে কেন এলো? আরহামের মা সালাম দিয়ে ভেতরে আসতে বললেন মৃত্যুর মাকে, কিন্তু মৃত্যুর মা সোজাসাপটা জবাব দিলেন, বসবো না, মৃত্যুকে নিতে এসেছি, তাকে নিয়েই চলে যাব। বড় মা এবার বললেন, অবশ্যই নিয়ে যাবেন বেয়াইন, তার আগে কিছু কথা তো হোক আমাদের সাথে। কিসের কথা? মানে আপনারা কি ওদের বিয়েটাকে সিরিয়াস নিয়ে নিয়েছেন? মরিয়ম, আরহামের মা মৃত্যুর মায়ের হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। মৃত্যুর মা কিছুটা ইতস্তত করলেন, তবে মুখে কিছু বললেন, ভেতরে গিয়ে বসলেন। লিলি ও গেল। মৃত্যু, আমার সাথে এসো তো একটু কিচেনে। আয়েশা বেগম। মৃত্যুর সাথে সাথে চলে গেল, আর মৃত্যুর মা অবাক হয়ে তাকিয়ে আছে মৃত্যুর দিকে। কয়েক ঘন্টায় এত পরিবর্তন! শাড়ি পরে আছে, কি সুন্দর করে হাঁটছে চলছে, যদিও একটু একটি পা বেজে যাচ্ছে তার, তবুও কল্পনার বাইরে ব্যাপারটা। আবার কি সুন্দর শাশুড়ি বলার সাথে সাথেই ওনাকে ফলো করলেন। এই মেয়েকে তো হাজারটা বকা দেওয়ার পর ও কোনো কাজ করাতে পারতেন না তিনি। মৃত্যুর মা যখন এমন শত শত ভাবনায় বিভোর হয়ে গেলেন, তখনই বড় মা বললেন, কি ভাবছেন ওদিকে তাকিয়ে? অনেক কিছু ভাবছি, তবে অবাকই বেশি হচ্ছি। মরিয়ম। কেন? সায়মা। এই যে মেয়েকে আমি এত বছরে কিচেনের দোরগোড়ায় নিয়ে যেতে পারতাম না, শাড়ি তো পরের ব্যাপার, সালোয়ার কামিজ ও পরাতে হাজারটা কথা বলতে হতো, সে আজ কি সুন্দর শাড়ি পরে আছে। যে মেয়েকে বলে ও একটু শুদ্ধ ভাষায় কথা বলাতে পারতাম না, সে কি সুন্দর করে কথা বলছে। মরিয়ম, বিয়ে শব্দটা খুব ছোট, তবে এর অর্থ বিশাল। বিয়ে হলে প্রত্যেকটা মানুষের জীবনধারায় পরিবর্তন আসে। তার ও এসে গেছে, আপনি যতই বলুন ওকে নিতে এসেছেন। মা হয়ে পারবেন না, হাজার চাইলে ও জোর করে তাকে তার এই বিশাল দুনিয়া থেকে নিয়ে যেতে। আমি তো আজই এসেছি এখানে, আয়েশা বলল। বৌমা ও কাল রাতেই এসেছে এই বাড়িতে, আর এই কয়েকটা ঘণ্টায় সে মেয়ে থেকে বউ হওয়ার পুরো চেষ্টাই করেছে, আমি দেখেছি। বড় মা। মৃত্যুর মায়ের চোখ ছলছল করছে, কিন্তু যতই হোক এই একদিনেই কি একটা পরিবারকে ভরসা করে মেয়েকে রেখে যাওয়া ঠিক হবে? তার ওপর ছেলেটা কেমন জানা নেই, যদি মৃত্যুকে সে কষ্ট দেয়। মৃত্যুর মা আর বড় মায়ের কথার ফাঁকে মৃত্যু ট্রেতে করে হালকা নাস্তা, চা আর কিছু ফল সাজিয়ে এনেছে। মৃত্যুর মা বুঝতে পারল তার শাশুড়ি সব করে দিয়েছে, আর মৃত্যু শুধু নিয়ে এসেছে। কি মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। ওকে কি এখান থেকে নিয়ে যাওয়া আদৌ ও ঠিক হবে? আপন মনেই ভেবে ভেবে ক্লান্ত মিসেস মরিয়ম। আরহাম রুম থেকে বের হয়ে বড় বাবার কাছে যাচ্ছিল, তখনই চোখে পড়ল ড্রয়িং রুমে সবাইকে। তবে বেশ অবাক হল মৃত্যুর মাকে দেখে। মৃত্যুর মায়েরও চোখ পড়ল আরহামের দিকে, আর সাথে সাথেই আরহাম সালাম দিল। মৃত্যুর মা ও সালামের উত্তর নিল। তারপর হালচাল ও জিজ্ঞেস করল দুজন দুজনের হাসি মুখেই। উপস্থিত বাকিরা বেশ অবাকই হল, কারণ তাদের ধারণার বাইরে এনারা আগে থেকে পরিচিত। তুই কি ওনাকে আগে থেকে চিনিস? আয়েশা। হ্যাঁ মা, আন্টিকে আমি আগে থেকেই চিনি, ইনি মিরহাদের মা। আরহাম। হ্যাঁ, ওকে তো আমি অনেক আগে থেকেই চিনি, কত আসতো আমাদের বাসায়, হোস্টেলে ছিল যখন। প্রায় বছর 2 হবে ও আর আসেনি আমাদের বাড়িতে। মিরহাদকে কত বলতাম রোহান আর আরহামকে আসতে বলিস, কিন্তু কখনো আসেনি ও।
রোহান আসে প্রায়ই। মিরহাদের কথা মনে হতেই আরহামের চেহারায় কাঠিন্যতা চলে আসে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। ওহ আচ্ছা, আপনিই মীরের মা, তার মানে মৃত্যি আমাদের মীরের বোন। দেখলেন আপা, কত কাছের মানুষ হয়েও চিনতেই পারলাম না। আর মীর, ও তো আমাদের বাড়ি যায়নি গত 2 বছরে একটিবারও। আর আপনারা এখানকারই, অথচ মীর একটা দিন ও এলো না দেখা করতে। আর মৃত্যিকে তো আমি ছবিতে দেখেছিলাম মীরের কাছে যখন লাস্ট বার ও গ্রামে গিয়েছিল, কিন্তু তখন তো একেবারে পুচকি লাগছিল। এবার বড় মা ও চিনল, কারণ মীর আর রোহান বহুবার গ্রামে গিয়েছে আরহামের সাথে। সবাই একে অপরের সাথে পরিচিত হয়ে খুব খুশি। মৃত্যিরও এক মিশ্র অনুভূতি হচ্ছে, কিন্তু কেন? সবাই খুশি, তার ও তো খুশি হওয়ার কথা, কিন্তু খুশির সাথে কষ্ট ও কেন লাগছে? আরহাম তাকে পছন্দ করে না বলে? নাকি মীর আর জিনিয়ার কথা মনে পড়ে গেল বলে? হ্যাঁ, খুব মনে পড়ছে এই সময়ে জিনিয়ার কথা। তার কলিজার বান্ধবীটা কষ্টে আছে তার ভাইটাও। এদিকে আরহাম ও খুশি নেই, কারণ সে মৃত্যিকে নিজের লাইফ পার্টনার হিসেবে চায় না। মৃত্যি তার নজরে সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি, মিরহাদের বোন। আর বিয়েটা ও সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট। তাই আর যাই হোক, মৃত্যিকে মেনে নেওয়া ইম্পসিবল। জিনিয়া সব রাগ অভিমান ভুলে মৃত্যিকে কল করছে। আজকে শোনা আরহামের কথাগুলো মৃত্যিকে বলা দরকার মনে হচ্ছে বারবার। কিন্তু একই দরকারের সময় এই লেট লতিফ মৃত্যি কখনো কল ধরে না। জিনিয়ার খুব রাগ হচ্ছে এবার। মৃত্যি তো মা আর শাশুড়িদের মাঝে বসে গল্প শুনছে তাদের। একজন বলছে বিয়েটা যেহেতু হয়ে গেছে আমাদের ও উচিত শরীয়ত মোতাবেক ও পড়ানো, তো একজন বলছে ধুমধামে হবে, তো একজন বলছে গ্রামে গিয়ে পড়ে হবে। 3 মায়ের হই হই ব্যাপারে এসে যুক্ত হলেন বড় বাবা ও আর তখনই মীর তার মাকে কল দেয়। লিলি কল উঠায়। হ্যালো ভাইজান। লিলি মা কোথায়, বাড়ি পুরো খালি কেন? মিরহাদ ভাইজান, আমরা আফার শ্বশুর বাড়ি আইছি। লিলি কি? কেন, কিছু কি হয়েছে? মীর ভাইজান, খালা আইছিল আফারে নিয়া যাইতে, কিন্তু এখন যেই গল্প শুরু করছে মনে হয় আজকা আফার শ্বশুরবাড়ি থাকবো, বাড়ি যাইব না। মীর কথা বলছে কলে, আর এরই মাঝে রোহান আসলো। মীর রোহানকে দেখে কল কাটতে নিলে রোহান ইশারা করল কথা কমপ্লিট করতে, তাই মীর এবার বলল লিলি মাকে দে তো। মা হ্যালো বলতেই মীর বলল, তুমি ওখানে কেন গেছো মা? আমি বাড়ি এসে বাকি কথা বলবো, এখন তুমি আর তোমার বাবা মিষ্টি ফল এসব নিয়ে চলে আসো। মরিয়ম না, আমি পারবো না, তুমি এসো বলেই কল কেটে দিল মীর। রোহান মীরের কথা শুনে বুঝতে পারল আন্টি আরহামদের বাড়ি আছে। রোহানের মুখটা ফ্যাকাশে হয়ে এলো মুহূর্তেই। মীর বুঝতে পারল, কিন্তু কিছু বলার মতো খুঁজে পেল না। মীর আসবে না বলাতে মৃত্যির মা তার বাবাকে কল দিল আর বলল মিষ্টি নিয়ে আসতে। তার বাবা তো এই সময়টারই অপেক্ষা করছিল। মেয়ের বিয়ে কিভাবে হলো তাতে কোনো মাথা ব্যথা নেই, শুধু আছে মিষ্টি নিয়ে ধুমধাম করে মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার খাহিশ, যা আজ পূরণ হবে। মৃত্যি একবার শাশুড়ির পাশে একবার মায়ের পাশে ঘাপটি মেরে বসছে, কিন্তু বড় মা দিল তার বসে থাকাতে জল ঢেলে। মৃত্যি বড়দের কথার মাঝে, তোমার কোনো কাজ নেই, যাও আরহামের সাথে সময় কাটাও, কথা বলো। বিয়েটা তো অ্যাক্সিডেন্টলি হয়েছে, তাই সবকিছুই একটু আজব লাগবে, তবে আশেপাশে থাকতে থাকতে এমনরা আর থাকবে না। বড় মার কথা শুনে মৃত্যির অবস্থা উসখুসে, কারণ সে আরহামকে নিজের ক্রাশ ঠিকই ভাবে, তবে ভয় ও পায়। সবসময়ই তো আরহামের সামনে গিয়ে শুধু পড়েই যায় সে। তার ওপর আরহাম যে রাগী বাবা, ভয়ই লাগে। কিন্তু সবাই এক কথাই বলছে, তাই বসা থেকে উঠে পা টিপে টিপে আরহামের রুমে গেল। একই রুমে তো আরহাম নেই। মৃত্যি এদিক ওদিক উকি ঝুঁকি মেরে রুমে ঢুকে গেল। চোখে পড়ল খাটের ওপর রাখা মৃত্যির মোবাইলটা লাইট অন অফ হচ্ছে।
ফোনটা সাইলেন্ট ছিল, তার মানে এখন কল এসেছে, তাই লাইট অন অফ হচ্ছে। কাছে গিয়ে মোবাইলটা হাতে নিতেই কল কেটে গেল আর স্ক্রিনে ভেসে উঠল 32 মিস কল। এতগুলো কলকে করেছে দেখতে স্ক্রিন আনলক করতেই অবাক, জিনিয়া কল করেছে, তা আবার এতবার। হোপ এভরিথিং ইজ অলরাইট বলেই মৃত্যি কল ব্যাক করল। মৃত্যি কল করার কয়েক সেকেন্ডেই জিনিয়া কল রিসিভ করল। হ্যালো বলে দুজনেই কিছুক্ষণ চুপ রইল। কারো মুখে কোনো শব্দ নেই, তবে দীর্ঘশ্বাস ঠিকই ছিল। মৃত্যি আগে বলল, মনে পড়েছে তাহলে আমার কথা? ভুলেছি কবে যে মনে পড়বে। আমি কি তোদের মতো স্বার্থপর নাকি? জিনিয়া, তোদের মতো মানে কি? আমাকে যা খুশি বল, আমার ভাইকে কিছু বলবি না। সেই স্বার্থপর নয়। মৃত্যি, তুই এত শুদ্ধ করে কথা বলছিস কেন? আমাকে আর কলিজা ভাবিস না, তাই না? জিনিয়া, তুই তো শুদ্ধ কথা স্যারদের আর অচেনা লোকদের সাথে বলিস, আজকে আমার সাথে কেন বলছিস? জিনিয়া, আসলে আমি। আমতা আমতা করছিস কেন? জিনিয়া, আমি আরহাম স্যারের বাড়ি চলে এসেছি। মানে শ্বশুর বাড়িতে? মৃত্যি, ও তাই, বাড়িতে সবাই কি মেনে নিয়েছে বিয়েটা? জিনিয়া, না, এখনো সবাই মানেনি, স্যার তো আমাকে পছন্দই করে না একদম। মৃত্যি, আমি জানি, আর এজন্যই কল দিয়েছি। আর ছুটির পর ভার্সিটিতে আমি ক্লাস টেস্টগুলো দিব না জানাতে আরহাম স্যারের কেবিনে ঢুকেছিলাম। তখন শুনতে পেলাম স্যার রোহান স্যারকে বলল তোকে। হঠাৎ আরহাম রুমে ঢোকায় মৃত্যি কল কেটে দিয়েছে। জিনিয়া কথা কমপ্লিট করতে পারল না। সে আবারও ট্রাই করল, কিন্তু মৃত্যি কল কেটেই ফোন সাইলেন্ট করল, যদি আরহাম কিছু বলে তাই। কিন্তু জিনিয়া বারবার ট্রাই করেই যাচ্ছে। কি চাই? এ রুমে কেন ঢুকেছ? আরহাম, সস সবাই মম মিলে পাঠিয়েছে। মৃত্যি, পাঠালেই চলে আসতে হবে? তুমি কি ভেবে বসে আছো মাকে, বড় মাকে পটিয়ে এ বাড়িতেই থেকে যাবে? আরহাম, আমি পপটাই নি কাউকে। ওনারা ইচ্ছে করে থাকতে বলেছেন, আর বিয়ে তো হয়েই গেছে, তাই আমিও যাব না আর। মৃত্যি, কিসের বিয়ে? চিল্লিয়ে, এটা কোনো বিয়ে নয় বুঝলে, এই সামান্য কথাটা তোমার মাথায় কেন ঢুকে না? যা হয়েছে সম্পূর্ণটা একটা মিস্টেক, জাস্ট অ্যাক্সিডেন্ট, নাথিং সিরিয়াস। আরহাম। আরহামের চিৎকারে মৃত্যি জোরসড় হয়ে গেল। তবে ভাগ্য ভালো, রুমের দরজা বন্ধ ছিল, নয়তো এই চিৎকারের শব্দ বাইরেও যেত। মৃত্যি দৃঢ় পায়ে আরহামের সামনে গিয়ে দাঁড়াল। বিয়ে কোনো ছেলে খেলা নয়, পবিত্র সম্পর্ক, আর যা হয়ে গেছে সেটাকে আমি ভাগ্য মনে করি, তাই এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার মতো পাপ আমি নিজ ইচ্ছায় কখনো করব না। এতে যদি আপনার মতো না থাকে তবুও না। আরহামের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে বলল মৃত্যি, আর অপলকে তাকিয়ে রইল তার দিকে। আরহাম এবার নিজেই কিছুটা পিছিয়ে গেল, তবে হাল ছাড়ল না। আস্তে করেই বলল, আমিও দেখে নিব তুমি এই পুতুল খেলার সংসার কতদিন করতে পারো। ইনশাআল্লাহ, আমরণ করব মিশামি বলেই একটা ডেবিল হাসি দিয়ে মৃত্যি বারান্দায় গিয়ে দাঁড়াল। আর আরহাম ও বোকার মতো আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। মৃত্যি রুম থেকে বেরিয়ে দেখল তার বাবা এসেছে, সাথে আরও 2-4 লোক, মানে সাথে করে সত্যিই ফল আর মিষ্টি নিয়ে এসেছে। তবে বেশি অবাক করা বিষয় হলো সবকিছুই এত বেশি এনেছে যা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। মৃত্যি শাড়ি ধরে দ্রুত গিয়ে বাবাকে ধরল। আব্বা কেমন আছেন? আফনের নাকি শরীর খারাপ ছিল? মানে আপনার নাকি শরীর খারাপ ছিল? অশুদ্ধ ভাষায় বলছিল কথাগুলো, তখন খেয়াল হলো সেখানে অনেকেই আছে, তাই আবার শুদ্ধ করে বলল।
উপস্থিত সবাই বেশ বুঝতে পেরেছে তার অবস্থা, তাই মুখ টিপে হাসছে তারা। আম্মা, আমি একদম ভালা ছিলাম না, তবে এখন একদম ভালা আছি। তয় সরেন সামনে থাইকা, আগে সবার লগে পরিচিত হই। বাবার কথা শুনে মৃত্যু সরে দাঁড়াল। তার বাবা ও সালাম দিয়ে এগিয়ে গেল সবার দিকে। আরহামের বড় বাবাও উঠে হাত মিলাল। তারপর একে একে সবাই পরিচিত হয়ে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করল, আর সাথে এটাও ঠিক করে ফেলল বিয়েটাকে শরীয়ত মোতাবেক আবার পড়ানো হবে, তবে সেটা গ্রামে গিয়ে। আর তা হবে 1 সপ্তাহের মধ্যে, কারণ আহনাফ আর 10 দিন পরই চলে যাবে বিদেশে। স্কলারশিপের ব্যবস্থা হয়ে গেছে তাদের সেকেন্ড সেমিস্টারের আগেই। এত সব আলোচনায় আরহাম একটিবার ও রুম থেকে বের হল না। মৃত্যু ও 2বার রুমে গিয়েছে, তবে আরহাম তার দিকে বিন্দু পরিমাণ খেয়াল দেয়নি। মিরহাদ আর রোহান ছাদে বসে আছে। দুজনেরই নজর আরহামের বারান্দায়। একজন ভাবছে বিয়েটা তো হয়েই গেছে, আমাদের ভুল বোঝাবুঝি শেষ হোক বা না হোক, আমার বোনটাকে কষ্ট দিস না। বিনা অন্যায় ও আমি শাস্তি পেতে রাজি আছি। অন্যজন ভাবছে ভাগ্যটা এভাবে পরিবর্তন না হলেই কি পারত না। এতটা শাস্তি কেন পেলাম? কি এমন অন্যায় করেছি যার জন্য ভালোবাসাটা আমার না হয়ে অন্য কারো হয়ে গেল? অন্য কারো হলেও এত কষ্ট হতো না। হলো তো হলো, আমারই বন্ধুর কেন হলো? সব আলোচনা শেষ করে মৃত্যুর মা বাবা বাড়ি ফিরে এসেছে, আর এসেই লিলিকে দিয়ে মৃত্যুর কিছু কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করে মৃত্যুর কাছে পাঠিয়ে দিল। রোহান আর মিরহাদও ততক্ষণে ছাদ থেকে নেমে এসেছে। আর আসতেই মা বাবার হাসি মুখ দেখে অবাক হল। বেশি অবাক হল বাবাকে দেখে, কাল থেকে তো বিছানা ছেড়েই উঠতে পারছিল না। এতটা অসুস্থ ছিল, আজ এত স্ট্রং লাগছে আর হ্যাপিও খুব মনে হচ্ছে। মিরহাদ যত দ্রুত সম্ভব কেনাকাটা করে নাও প্রয়োজনীয়, আর রোহান তুমিও। মা, কেনাকাটা কিসের জন্য মা? সামনে কি কোনো অকেশন আছে? মিরহাদ: হ্যাঁ আছে। পরশু আমরা সবাই আরহামদের গ্রামের বাড়ি যাব। মৃত্যু আর আরহামের ধর্মীয়ভাবে বিয়েটা বাকি, সেটাই সম্পন্ন করতে। পরে আবার এখানে এসে আমরা ফাংশন করব আমাদের আত্মীয় স্বজনদের নিয়ে। এখন শুধু আমরা যাব, আর মৃত্যুর বান্ধবী জিনিয়া ও তাদের পরিবার যাবে। আর রোহান, তোমাকে তো বাবা আলাদা করে বলতে হবে না। রোহানকে ইশারা করে, কারণ তুমি তো শুধু মীরের না, জামাইয়েরও বন্ধু। মুহূর্তেই যেন রোহানের মাথায় আকাশ ভেঙে পড়ল। আরহাম আর মৃত্যুর বিয়ে মানে তারা সারা জীবনের জন্য সত্যিই এক হয়ে যাবে। তাহলে কি আরহাম মেনে নিয়েছে বিয়েটা? তাহলে দুপুরে যে বলল। রোহান আর বেশিক্ষণ থাকতে পারল না। মিরহাদ বুঝতে পারল তার কষ্ট হচ্ছে, তাই আর আটকে রাখল না। কিন্তু সমান কষ্ট তো মীরেরও লাগছে। জিনিয়া আসবে, তার চোখের সামনে থাকবে, তবুও তার থাকবে না। লিলি মৃত্যুর জিনিসপত্র পৌঁছে দিয়ে দেরি করল না, সাথে সাথেই চলে এসেছে। রাত প্রায় 9টা বাজে। আরহাম আহনাফকে কল করে কিছুক্ষণ জরুরি কথাবার্তা শেষ মাকে দিলও কথা বলতে। একে একে মা, বড় বাবা সবাই কথা বলল, আর তারাই ও বলে দিল আরহাম বিয়ে করেছে পরীর মতো একটা মেয়েকে। কথাটা বলেছে বড় মা, আরহাম পাশেই ছিল। বড় মায়ের কথাটা শুনেই মৃত্যুর দিকে তাকাল। কোনো দিক দিয়ে এই মেয়ে পরীর মতো লাগে, কপাল কুঁচকে খেয়াল করছে সে মৃত্যুকে। কই নাক সরু, চোখ দুটো একটু ভাসা ভাসা, তবে তেমন টানা নয়, গালগুলো একটু ফোলা ফোলা, কিন্তু তাই বলে পরীর মতো। বড় মা কি পাগল হয়ে গেল নাকি?
তবে মৃত্যু যে খুব লজ্জা পাচ্ছে বড় মায়ের মুখে নিজের প্রশংসা শুনে তা বোঝা যাচ্ছে তার ফোলা গালগুলো যখন আরও একটু ফুলে গেল আর ঠোঁট দুটো চেপে ধরে রেখেছে দেখে। আরহাম বোধ হয় এই প্রথম এতটা গভীরভাবে লক্ষ্য করল। মেয়েটা দেখতে খারাপ না, তবে সাইকো টাইপ। সহজ সরলতা তার মধ্যে নেই, সারাক্ষণ চঞ্চলতা, তবে আজকে সারাদিন তেমন দেখা যায়নি বেশি একটা। আমি কি খুব ভুল করে ফেলব? সম্পর্কের সুতোটা ছিঁড়ে দিল? আরহাম যখন নিজের এসব ভাবনায় মগ্ন ছিল তখন আবারও বড় মায়ের কথায় তার ধ্যান ভাঙল। আয়েশা, পরশু তো গ্রামে যাব আর সেখানে মৃত্তিকে আরহামের বউ হিসেবেই নিব। সায়মা: হ্যাঁ ভাবি, কেন, কোনো কি সমস্যা হবে? আয়েশা: হ্যাঁ, হবে তো বলেই মৃত্তির দিকে তাকাল। এবার আরহাম ও তার মায়ের নজর ও মৃত্তির দিকে, আর মৃত্তি নিজেকে সবার নজরে বন্দি দেখে ভয় পেয়ে গেল। আরে এখনও তো বৌমার নাক ফুরানো হলে না, নাকফুল পরানো হল না। বড় মা: মৃত্তির হাত এবার অটোমেটিক নিজের নাকে চলে গেল আর ভয় মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। আরহাম ও বেশ অবাক হল। সিরিয়াসলি? নাকফুল না পরলে ও সমস্যা হবে? মৃত্তি বুঝতে পারল শাশুড়িরা তার নাক ফুরানো নিয়ে আরও কিছু বলবে, তাই সে আগে ভাগেই নিজের ব্যাগটা নিয়ে আরহামের রুমে ঢুকে গেল। তারপর রুমে আরহামের আলমারির চাবি খুঁজতে লাগল। আরহাম রুমে ঢুকে এমন খোঁজাখুঁজি করতে দেখে জিজ্ঞেস করল, কি চুরি করছ? চুরি করছি না, চাবি খুঁজছি আলমারির। মৃত্তি: কেন? আমার জিনিসপত্র রাখব তাই। মৃত্তি: কোথায়? মৃত্তি এবার খোঁজাখুঁজি বাদ দিয়ে আরহামের সামনে এসে কোমরে হাত রেখে দাঁড়াল। আলমারিতে কি আছে? আমার কাপড় চোপড় আর অফিসের ডকুমেন্টস। কাপড় কোনো পাশে? ডান পাশে সব স্যুটকোট, বাম পাশে সিম্পল কাপড়, লকারে ফাইলস। আর চাবি কোথায়? বেড সাইড ড্রয়ারে। এই তুমি এসব জিজ্ঞেস করছো কেন? আমার আলমারিতে হাত লাগাবে না, একদম কালই তোমাকে আমি বের করব এ বাড়ি থেকে। আরহাম: দেখা যাবে বলেই মৃত্তি দ্রুত চাবিটা বের করে ড্রয়ার খুলে ফেলল। আরহাম পিছন পিছন গিয়ে বলতে লাগল, না রাখতে তার জিনিসপত্র, কিন্তু কে শোনে কার কথা। আরহাম বিরক্ত হয়ে গাড়ির চাবিটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অনেক রাত হয়ে যায়, আরহাম বাড়ি ফেরেনি, তাই তার মা কয়েকবার কল করল। প্রথমে রিসিভ না করলে ও পরে রিসিভ করে জানায় সে বাড়ি ফিরছে। তাই তার মা মৃত্তিকে ঘুমিয়ে পড়তে বলে চলে গেলেন নিজের রুমে। মৃত্তি আরহামের রুমে ঘুমাতে দেওয়ায় অনেকটা ভয় ছিল, কিন্তু জাগতে জাগতে কখন যে চোখ লেগে এসেছে বুঝতেই পারেনি। জোরসড়ো হয়ে বিছানার এক কোণে ঘুমিয়ে পড়েছে সে। আরহাম বাড়ি ফিরে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢুকল। আর নিজের রুমে যেতেই অবাক মৃত্তি আজ তার বিছানায়। মানে কি? সবাই মিলে এই মেয়েকে বউ বানিয়েই ছাড়বে। আরহাম বুঝে উঠতে পারল না তার কি রিয়াক্ট করা উচিত তার এই মুহূর্তে। রাত অনেক, এখন কাউকে ঘুম থেকে উঠিয়ে রুম থেকে বের করে দেওয়াটা নিশ্চয়ই খুবই বাজে কাজ হবে। কিন্তু কি করব, এর সাথে এক বিছানায় থাকাটাও তো সম্ভব হবে না। যতই হোক ও একটা মেয়ে আর আমি ছেলে, আমি তো আর সিনেমার হিরো না যে নিজেকে সব সিচুয়েশনেই কন্ট্রোল রাখতে পারব। ভাবতে ভাবতে আরহাম একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মিনিট কয়েক বাদে ফ্রেশ হয়ে রুমে এসে মৃত্তির বিপরীত পাশে শুয়ে পড়ল। লাইট অফ করার আগ মুহূর্তে আরহামের নজর গেল মৃত্তির ফোলা ফোলা গাল দুটোতে। একেবারে টমেটোর মতো দেখতে। আরহামের শান্ত মনে আচমকাই এক ভয়ঙ্কর অদ্ভুত ইচ্ছা জেগে উঠল মৃত্তির গাল দুটোকে ছুঁয়ে দেখার। কিন্তু এই অদম্য ইচ্ছেটাকে মাটিচাপা দেওয়া জরুরি। করল ও তাই দ্রুত লাইট অফ করে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আর চোখে ধরা দিচ্ছে না।
জেগে থেকে বেশ কিছুক্ষণ উসখুস করে উঠে গেল সে বিছানা থেকে। তারপর বারান্দায় গিয়ে বেতের একটা চেয়ার ছিল সেটাই গা এলিয়ে দিল। বাইরে মৃদু বাতাসে বেশ খানিকটা সময় বসে থেকে বুঝতে পারল চোখ লেগে আসছে তার। তাই এবার টলতে টলতেই রুমে এসে শুয়ে পড়ল। ঠিক ভোরের দিকে ঘুমটা যখন খুব আরামের তখনই মৃত্যুর এক অবাঞ্ছনীয় কাজ আরহামের ঘুমটাকে নষ্ট করে দিল। ঘুমের ঘোরে মৃত্যু আরহামের গলা পেঁচিয়ে ধরল। আর ধরার স্টাইলে একটু বুঝতে বাকি রইল না এই মেয়ে তাকে নিজের কোলবালিশ ভেবে জড়িয়ে আছে। আরহাম তো চোখ খুলেই মৃত্যুর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। কিন্তু তাতে লাভ কি, ঘুমের মানুষ নিশ্চয়ই কোনো কিছু দেখতে পায় না। মনে মনে ভাবছে একে তুলে একটা আছাড় দেওয়া দরকার, কিন্তু এখানে ও সে অপারগ। অনেক কষ্টে আবার ও কিছু সময় ঘুমিয়ে নিল। তবে এবার ঘুম মৃত্যুর জন্য নয়, মায়ের জন্য ভাঙল। আরহাম, এই আরহাম, উঠো বাবা, কত বেলা হয়ে গেছে, এত কিসের ঘুম তোর বুঝি না? মা। চোখ কচলাতে কচলাতে আরহাম শোয়া থেকে উঠে বসল। পাশেই মা দাঁড়িয়ে আছে, কিন্তু একই দরজা খুলল কি করে মা? কয়েক সেকেন্ডেই খেয়াল হল সে বিবাহিত, এক উটকো ঝামেলা এসেছে তার ঘাড়ে। সেই ঝামেলা ও এখন পাশে নেই, মানে ঝামেলাটাই দরজা খুলে দিয়েছে। কি হলো, আবার বসে আছিস কেন? জলদি উঠো, আবার তো শপিং করতে যেতে হবে। মা। কিসের শপিং মা, আর এত সকালে কি শুরু করলে বলো তো? আরহাম। এখনো কিছুই শুরু করিনি, আহনাফ বলেছে সে এসে সব করবে, আমরা শুধু মৃত্যু আর তোর জন্য শপিং করব। মা। আরহাম বিছানা ছাড়তে ছাড়তে হাতে তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আপাতত মায়ের সাথে পাগল হওয়ার মতো তার কাছে টাইম নেই। কিন্তু পাগল সে সত্যিই হয়ে গেল যখন দেখল ঘড়িতে ঠিক 11টা বেজে গেছে। এত বেলা অবধি সে কি করে ঘুমালো? পেটে ও খুব খিদে, কিন্তু আপাতত খিদেটাকে দমিয়ে দ্রুত তৈরি হয়ে ভার্সিটি চলে গেল। আজ তার মাত্র 2টা ক্লাস, তাতে ও সে প্রথমটায় লেট। মৃত্যু শ্বশুরকে নাস্তা খাইয়ে ওনার মন জয় করে ফেলেছে, যদিও নাস্তা বানিয়েছে শাশুড়ি মায়েরা। কিন্তু খুব মিষ্টি মিষ্টি গল্প আর যত্ন করে খাওয়ানোতেই বড় বাবা খুব খুশি মৃত্যুর ওপর। ওনার আজ মৃত মেয়ে সায়নীর কথা মনে পড়ে গেছে। সায়নীও ঠিক এমনভাবেই ওনাকে খাবার খাওয়াতেন। হাজারটা কথা বলে কখনো কোনো শাসন করে যেন তিনিই ছেলে আর সায়নী মা। নাস্তা করার সময় বড় বাবার চোখ দুটে ছলছল করছিল, মৃত্যু দেখেছে কিন্তু কিছু জিজ্ঞেস করার সাহস হয়নি। সবাই নাস্তা সেরে তৈরি হচ্ছে, শপিং করতে যাবে। সবাই বলতে বড় মা, শাশুড়ি মা আর মৃত্যু। বড় বাবা বাড়িতে একা থাকবে। আর এই মহিলাদের নিয়ে যেতে আরহামকে কল করা হয়েছে। ক্লাস শেষ, তবুও সে শপিংয়ে নিয়ে যাবে না বলে মিথ্যা বলেছে, তার আরও ক্লাস আছে। মৃত্যু কাল জিনিয়ার সাথে বেশি কথা বলতে পারেনি, আরহাম রুমে চলে এসেছিল, তাই ভাবল এখন বলা যাক, সুযোগে খবর নেওয়া যাবে আরহামের আর ও কোনো ক্লাস আছে কিনা। দুবার কল বাজল, কিন্তু জিনিয়া রিসিভ করেনি। কিছুক্ষণ বাদে মেসেজ আসলো সে শপিং মলে আছে, গ্রামে যাবে কয়েকদিনের মধ্যে। মৃত্যু রিপ্লাই করল, কোনো শপিং মলে? জিনিয়া ও কোথায় আছে জানাতেই মৃত্যু তার মাকে কল দিল। শপিংয়ে যাওয়ার জন্য মাকে বলতেই মা তৈরি হয়ে তাদের গেটের নিচে গাড়িতে ওয়েট করতে লাগলেন। আর মৃত্যু শাশুড়িদের এক প্রকার জোর করেই নিয়ে গেল। শপিং মলে পৌঁছে মৃত্যু জিনিয়াকে কল দিল, জিনিয়া কল রিসিভ করে বলল সে কোথায় আছে। আর মৃত্যুও মা আর শাশুড়িদের বিয়ের শাড়ি পছন্দ করতে বলে নিজে জিনিয়ার কাছে গেল। জিনিয়া একটা কসমেটিক শপে ছিল, মৃত্যু শপে ঢুকতেই অবাক। জিনিয়ার পাশে দাঁড়ানো সাদনানকে দেখে। সাদনানের চোখেই আগে পড়ল মৃত্যু, আর সে শালি সাহেবা বলে ডেকে উঠল।
জিনিয়া ও এবার ফিরে তাকালো। কিরে, ওখানেই দাঁড়িয়ে আছিস কেন? কেমন আছিস? জিনিয়া: এই তো ভালো, তুই বল। মৃত্যু: বাহ, শুধু বান্ধবীকেই জিজ্ঞেস করছেন, আর এখানে যে ওনার বডিগার্ড দাঁড়িয়ে আছে তাকে কি চোখেই পড়েনি? সাদনান: ও সরি, আপনি কেমন আছেন? মৃত্যু: আমি তো খুব ভালো আছি, লাইফলাইন সাথে নিয়ে ঘুরছি, খারাপ থাকি কি করে? সাদনান: তা তো ঠিক বলছেন, তবে আপনি আমাকে চিনলেন কি করে? মানে আমরা তো পূর্বে কখনো পরিচিত হইনি। মৃত্যু: ও ও শালি সাহেবা, বিংশ শতাব্দীতে আপনার এমন প্রশ্ন সত্যিই হাস্যকর। অফকোর্স, ছবি দেখেছি আপনার। সাদনান: জিনিয়া এতক্ষণ খুব মনোযোগে মৃত্যুর কথা শুনছিল আর অবাক হচ্ছিল। কতটা চেঞ্জ হয়ে গেছে এই এক সপ্তাহে, আর কতটা স্পষ্টভাবে শুদ্ধ শব্দে কথা বলছে। জিনিয়ার চাহনির ভাষা বুঝতে একটুও কষ্ট হয়নি মৃত্যুর। দুজন দুজনের মুখের আগেই চোখের ভাষা বুঝতে পারে, এটাই তাদের বন্ধুত্বের বিশেষত্ব। মৃত্যু ও ইশারা করল সাদনানের দিকে, তাই জিনিয়া বুঝতে পারল সাদনান সামনে বলে মৃত্যু এভাবে কথা বলছে। তারপর কিছুক্ষণ কথা বলে জিনিয়া কানের দুল পছন্দ করছিলে, আর সাদনান ও বারবার জিনিয়ার গা ঘেঁষে দাঁড়াচ্ছিল। ব্যাপারটাতে জিনিয়া খুব উসখুস করছে, আনিজিও ফিল করছে, তা চোখে পড়ল মৃত্যুর। এক পর্যায়ে সাদনান একজোড়া চুড়ি নিয়ে কিছুটা জোর করেই জিনিয়ার হাতে পরাতে যাচ্ছিল, আর মৃত্যুরও খুব রাগ চড়ে গেল দেখে। মৃত্যু কিছুটা সামনে এগিয়ে যেই সাদনানকে কিছু বলতে যাবে, তখনই সাদনানের মোবাইল বাজল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে কেমন জানি চুপসে গেল সাদনান, মৃত্যু, জিনিয়া দুজনেই খেয়াল করল। আচ্ছা, তোমরা কেনাকাটা করো, আমি একটু আসছি, জরুরি কল বলেই সাদনান বেরিয়ে গেল। আর মৃত্যুরও কল বাজছে, তার মা কল করছে। মৃত্যু জিনিয়াকে নিয়ে চলে গেল যেখানে মা, শাশুড়িরা ছিল। দুই শাশুড়ির হাতে দুইটা গর্জিয়াস লেহেঙ্গা, একটা অফ হোয়াইট, একটা লাল রঙের। দুজনই চায় বিয়ের দিন তাদের পছন্দেরটা পরবে মৃত্যু। আর মৃত্যুর মা দুজনের চয়েজের মাঝে ফেসে গেছে, কারটাকে বিয়ের জন্য পারফেক্ট বলবে বুঝতে পারছে না। দোকানদার আর তার কর্মচারীরা ও অবাক এক বউয়ের জন্য দুই লেহেঙ্গা নিয়ে কেমন মন কোষাকষি চলছে শাশুড়িদের। মৃত্যু আর জিনিয়া যে কথা বলতে দেখা করতে চেয়েছিল তা আর হল না। প্রথমে সাদনান পাশে ছিল, আর এখন শাশুড়িদের কাণ্ড দেখে সে পাগল প্রায়। জিনিয়া তো খুব হাসছে, আর মৃত্যুর মা চুপচাপ দাঁড়িয়ে আছে। অনেক কথা কাটাকাটির পর দোকানদার বলে উঠল, আপনারা বউ আর বরের পছন্দ জিজ্ঞেস করেন, তারা কি চায়? এবার দুই শাশুড়িই মৃত্যুর দিকে তাকাল। মৃত্যু আগেই বলে দিল, আমি কিছু জানি না, আপনারা যা বলবেন তাই। বড় মা মৃত্যুর কথা শুনে আরামের মাকে বলল, আয়েশা ছেলেকে কল কর। তিনিও তাই করলেন। আরহাম কল রিসিভ করতেই বড় মা তার মায়ের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে, বড় মা বলছি, বাবা বলতো অফ হোয়াইট কালার বেশি ভালো লাগে বউদের নাকি লাল কালারে? বড় মায়ের কথা শুনে কিছুটা ভ্যাবাচেকা অবস্থা আরহামের। সে ম্যানেজারের সাথে কথা বলছিল, কিন্তু তার চেহারার হাল দেখে ম্যানেজার সাহেব প্রশ্ন করলেন, স্যার কোনো সমস্যা? ম্যানেজার: না, সমস্যা নেই, আপনি অফিস সামলান, আমার কাজ আছে একটু বলে আরহাম অফিস থেকে বের হয়ে গেল। কোনো কথার জবাব না দিয়ে কল কেটে দেওয়ায় বড় মা খুব রাগ করল। মৃত্যু খুব কায়দা করে শাশুড়িদের থামিয়ে দিল, আর দুইটা লেহেঙ্গাই নেওয়া হল। তবে এখনও ঠিক হয়নি বিয়ের দিন কোনোটা পরা হবে। আরহাম গাড়িতে বসতে বসতে মাকে কল দিল। মা ধরতেই জিজ্ঞেস করল কোনো শপিং মলে আছে তারা, তারপর সেও রওনা দিল সেদিকে।
জিনিয়া এতক্ষণ ধরে সবকিছু দেখছিল, সাথে মৃত্তিকেও দেখছিল। কত সুন্দর একটা পরিবার পেয়েছে মৃত্তি, সবাই কত ভালোবাসে তাকে। শুধু আরহাম স্যার ছাড়া বাকি সবাই খুব ভালোবাসবে তাকে। কিন্তু মনে মনে দোয়া করছে যেন আরহাম ও মৃত্তিকে ভালোবেসে ফেলে। কে জানে তার এই দোয়া কবুল হবে কিনা। আগে ও তো কত দোয়া করেছে যেন মিরহাদ ও তার হয়, কিন্তু কই, তার পাশে তো অন্য একজন। এসবই ভাবছিল জিনিয়া, আর তখনই সাদনান আসে সেখানে। তোমরা এখানে, আর আমি সেই ওপর তলার প্রত্যেকটা শপে খুঁজে এলাম। সাদনান। সবাই একসাথে পিছন ফিরে তাকালো সাদনানের কথা শুনে। এবার সবাই খেয়াল করল মৃত্তির পাশে জিনিয়াকেও। এতক্ষণ তো সবাই লেহেঙ্গা চুজিং এ বিজি ছিল, তাই আশেপাশে খেয়াল করেনি। মৃত্তির মা জিনিয়ার সাথে কথা বলে খবরাখবর নিল তার পরিবারের। এরই মাঝে মৃত্তি শাশুড়িদের ও জিনিয়ার পরিচয় দিল, তারপর সাদনানের কথাও বলল। মৃত্তির মা তো অবাক, জিনিয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর তিনি জানেনই না। সবাই পরিচয় পর্ব শেষ করে আরহামের শেরওয়ানি কেনার কথা বলছিল, কিন্তু সাদনান তা করতে না দিয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকল। সবার পছন্দসই খাবার অর্ডার দিয়ে বসে গল্প করছিল, কিন্তু জিনিয়া তারা দিলেও তার বাড়ি যাওয়া দরকার। কেনাকাটা ও বাকি গ্রামে যাওয়ার আগে আর সে কথা শুনে মৃত্তির মা বলে উঠল, সে কি, তুমি কি মৃত্তির বিয়েতে থাকবে না? না আন্টি, কাল আমরা গ্রামে যাব, আজই যাওয়ার কথা ছিল, কিন্তু আব্বু সময় করতে পারছে না বলে যাওয়া হয়নি। জিনিয়া। কোনো কথা শুনছি না, যেতে তো তোমাকে হবেই, বৌমার বান্ধবী বলে কথা। বিয়েটা তেমন করে হতে পারেনি, কিন্তু ছোটখাটো তো হবেই। আয়েশা বেগম। কিন্তু আন্টি। কোনো কিন্তু না আর হ্যাঁ, শুধু তুমি না, জামাই বাবাও যাবে, মিরহাদ, রোহান, সবাই তো থাকবেই, ভালোই লাগবে। কি বলো বাবা তুমি? সাদনানকে ইশারা করে। মরিয়ম বেগম। মৃত্তি আর জিনিয়া দুজন দুজনের দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে মৃত্তির মায়ের কথা শুনে। কিন্তু সাদনান তো যেন আগে থেকেই প্রস্তুত ছিল এমন কিছুর জন্য। সে প্রথম বাক্যেই জবাব দিল, কেন যাব না? অবশ্যই যাব আন্টি। অনুষ্ঠান কবে? এই তো শুক্রবারে বিয়ে, পরশুই আমরা গ্রামে যাব সবাই। অনুষ্ঠান আসলে নিজের বাড়িতে হবে, তাই সবাই একসাথেই যাব। আয়েশা। ও আন্টি, তাহলে তো আর মাত্র দুদিন বাকি, কিন্তু আমার তো অফিসে জরুরি কাজ আছে। পরশু তো পারবো না, তবে বৃহস্পতিবার সম্ভব হলেই আমি চলে যাব। আর জিনিয়া, তুমি তো পরশুই যেতে পারো, আব্বুর সাথে কথা আমি বলে নিব। অনেক কথা, আড্ডার মাঝে খাওয়া দাওয়াও খুব হলো সবার। আর ট্রিট সম্পূর্ণ ছিল সাদনানের পক্ষ থেকে। মৃত্তি পুরোটা সময় জুড়ে শাশুড়ি আর মায়ের পুরো খেয়াল রেখেছে, একটা দায়িত্ববান মেয়ে আর বউয়ের মতো। আর জিনিয়া শুধু সবটা দেখে গেছে, তার সাদনানের দিকে নজরই ছিল না। মনের মধ্যে শুধু একটিবার এসেছিল মিরহাদের খেয়াল। যখন খাবারের মাঝে একবার হিসকি উঠেছিল তার। কেন জানি মনে হয়েছে এই বুঝি মীর তাকে মিস করছে, কিন্তু এই ভাবনাটাকেও দমিয়ে রাখতে হয়েছে পাশে থাকা সাদনানকে দেখে। আরহাম অফিস থেকে বেরিয়ে সোজা শপিং মলে এসেছে। কারণ মাকে কল করে জানতে পেরেছে তারা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে আবার মলে ঢুকেছে তার জন্য শেরওয়ানি কেনার জন্য। মৃত্তি অনেক দেখে একটা শেরওয়ানি পছন্দ করল, যেটার রং অফ হোয়াইট এর মধ্যে রেড এর কম্বিনেশন। শুরু থেকেই মৃত্তির নজর সেটাতেই আছে। আরহাম হঠাৎই পেছনে থেকে কানের কাছে এসে ফিসফিস করে বলল, এটা কি খুব বেশি পছন্দ হয়েছে আমার বউয়ের? মৃত্তি চমকে পেছনে ফেরে একবার চোখ কোচলাচ্ছে তো কানে হাত দিচ্ছে।
ওমা, এইডা কি হাঁচা নাকি মিছা বলে আবার ও চোখ কচলাতে লাগল। আরহাম এবার মাকে জিজ্ঞেস করল, তোমাদের কি শপিং করা শেষ? না, তেমন কিছু তো শপিংই করতে পারিনি, শুধু লেহেঙ্গা 2টা নিয়েছি। আর তারপরই তো সাদনান সবাইকে রেস্টুরেন্টে নিয়ে গেল। আরহামের মা। এবার আরহাম খেয়াল করল সেখানে জিনিয়ার পাশে একটা ছেলে দাঁড়ানো, তার বয়সী। জিনিয়া ও এবার আরহামকে দেখে সালাম দিল। আরহাম সালামের জবাব দিয়ে সাদনানের সাথে পরিচিত হল। তারপর দুজনেই হাত মিলালো। এরপর মৃত্যুর দেখা সেই শেরওয়ানিটাই চেক করল, কিন্তু সাইজে ছোট হওয়ায় নিতে পারল না। তাই অনেক খোঁজাখুঁজি করে খয়েরি রঙের একটা নিল। তারপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা শেষ করে বাড়ির দিকে রওনা দিল। জিনিয়া সাদনানের গাড়িতে করে গেল। মৃত্যুর মা আর শাশুড়িদের মৃত্যুর আনা গাড়িতে করে আরহাম বাড়ি পাঠিয়ে দিল। আর সব শপিংগুলো নিজের গাড়িতে নিয়ে মৃত্যুকেও উঠতে বলল। মৃত্যু তো শুধু ভয় কাঁপছে, কি করবে। আরহাম এমন বিহেভিয়ার করছে যেন তারা দুজন পুরনো প্রেমিক প্রেমিকা, কিন্তু আদৌও কি তাই? না, দুজন তো দুই পৃথিবী একেবারে। মৃত্যু গাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছে কি করবে, আর তখনও ভাবছে আরহামের মতলব কি। সকাল পর্যন্ত সে তো মৃত্যুকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিল, আর এখন ভালোবাসা দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য রাখার মানে কি? মৃত্যুর যখন ভাবনার সমুদ্রে সাঁতার কাটছিল, ঠিক সেই মুহূর্তে আরহাম গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করতে বলল। মৃত্যুর আরহামের দিকে একবার তাকিয়ে চুপচাপ উঠে বসল। আরহাম এবার ড্রাইভিং সিটে বসল। প্রায় 5 মিনিট পর্যন্ত চুপচাপ বসেই রইল। গাড়ি স্টার্ট দেওয়ার কোনো নামগন্ধই নেই তার। দেখে মৃত্যু জিজ্ঞেস করল, বাড়ি যাবেন না? আরহাম এবার মৃত্যুর দিকে ফিরল। তুমি এই বিয়েটা করেই ছাড়বে? আরহাম। করে ছাড়ব মানে? বিয়ে তো হয়েই গেছে। মৃত্যু। তুমি আজই চলে যাও তোমার বাড়ি, আমি কোনো ঝামেলা চাই না। আরহাম। এটা কোনো কথা? এখানে ঝামেলার কি আছে? মৃত্যু। দেখো, এখনই বাসায় ফিরে তুমি তোমার সবকিছু নিয়ে নিজের বাড়ি ফিরে যাবে। আমাদের বিয়েটা কোনো বিয়ে না, অ্যাক্সিডেন্ট মাত্র। এটা নিয়ে বাড়াবাড়ি করা বন্ধ করো। আরহাম খানিকটা চেঁচিয়ে বলল কথাগুলো। কিসের বাড়াবাড়ি স্যার? বিয়ে হয়ে গেছে মানে হয়ে গেছে। এখন আপনি সেটাকে বাড়াবাড়ি বললেই কি হলো? মৃত্যু। লিসেন, আমি তোমার সাথে কোনো প্রকার তর্ক করতে চাই না। শুধু বলে দিলাম এখান থেকে গিয়ে সোজা নিজের বাড়ি যাবে। 3টা মাস তারপরই তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে। এরপর যেখানে ইচ্ছা বিয়ে করে নিও। আমি এর বেশি কিছুই বলতে চাচ্ছি না। আইছে আমারে বোঝাইতে হুহ। এই শোনেন, বকবক বন্ধ করেন, গাড়ি স্টার্ট দেন। আফনের যা মন চায় করেন, আমি এই বিয়া ভাঙমু না মানে ভাঙমু না। দেখি আপনি কি করতে পারেন। মৃত্যু ঝট করেই ঠিক আরহামের মুখের সামনে এসে আঙ্গুল উঁচিয়ে কথাগুলো বলে দিল একদমে। আরহাম মৃত্যুর এহেন কাণ্ডে খানিকটা স্তম্ভিত হয়ে গেছে। নিজেকে কিছুটা সামলে আরহামও জবাব দিল, ওকে মিসেস মৃত্তিকা। আরহাম, আমি দেখে নিব কি করে। আর কতদিন থাকো তুমি আমার বউ হয়ে? আমার বউ হওয়ার স্বাদ আমি তোমার মিটিয়ে দেব আজ থেকেই। বি রেডি। বাড়ির গেটের সামনে এসে আরহাম গাড়ি থামাল। তারপর সব শপিং মৃত্যুর হাতে ধরিয়ে দিয়ে নিজে গাড়ি নিয়ে বাইরে চলে গেল। মৃত্যু চুপচাপ সবগুলো ব্যাগ হাতে নিয়ে কোনো মতে ফ্ল্যাট পর্যন্ত পৌঁছল। কলিং বেল বাজাতেই শাশুড়ি এসে দরজা খুলে হতবাক প্রায়। 2 হাতে বাজুর নিচে কোনো মতে ব্যাগগুলো ধরে দাঁড়িয়ে আছে মৃত্যু। শাশুড়ি মা তড়িঘড়ি করে তার হাত থেকে কিছু ব্যাগ নিয়ে নিল। এরপর মৃত্যু রুমে ঢুকতেই বড় মা এসে রেগে গেলেন। আরহাম, কই সবগুলো ব্যাগ তোমার হাতে কেন? বব্বর মা, আসলে ওনার জরুরি কল এসেছিলে তাই চলে গেছেন। মৃত্যু।
জরুরি কল ছিল তো কি হয়ে গেছে, 5 মিনিট সময়ও কি নেই তার হাতে যে ব্যাগগুলো ওপর অবধি দিয়ে যায়। ছেলেটা দিন দিন কেমন জানি বেয়ারা হয়ে যাচ্ছে। বড় মা মৃত্যু কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর শাওয়ার নিল, ততক্ষণে দুই শাশুড়ি রাতের রান্নাও শেষ করে ফেলেছে। মৃত্যু রুমের ভেতরই পায়চারি করছিল। তখন রাত প্রায় 9টা বাজে। আরহাম ঘরে ঢুকল। মৃত্যুকে নিজের রুমে পায়চারি করতে দেখে তার মেজাজ খুব খারাপ হয়ে গেল, কিন্তু কিছু বলল না, শুধু ঠিক করে নিয়েছে আজ থেকে মৃত্যুকে বুঝিয়ে দিবে জোর করে তার বউ হয়ে থাকার ফল। আরহাম দ্রুত ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে ডাইনিং এ গিয়ে বসল। তার মা বড় বাবা সবাই যার যার রুমে ছিল। আরহাম চেঁচিয়ে ডাকল, মৃত্যু, এই মৃত্যু। আরহামের ডাক শুনে মৃত্যু আর বাকিরাও দৌড়ে ডাইনিং এ এসে দাঁড়াল, তবে তার মা বা চাচি কেউ কোনো প্রশ্ন করল না। শুধু মৃত্যু এমন চিৎকার করে ডাকায় কিছুটা ভয়েই জিজ্ঞেস করল, কি হয়েছে স্যার? কি হয়েছে আবার, কেমন প্রশ্ন? আমি কি খাবার খাবো না? আরহাম: হ্যাঁ, কেন নয়, আমি এক্ষুনি দিচ্ছি বলেই মৃত্যু কোনো মতে সব গুছিয়ে সামনে দিল। আরহামের আর এসব দেখে মা আর চাচি রুমে চলে গেলেন। আরহাম কিছু খাবার মুখে দিয়েই সামনে থাকা পানির গ্লাসটা ভেঙে ফেলল। মৃত্যু ভয়ে জড়সড় হয়ে গেল। কি এমন হয়েছে যে আরহাম কওয়া নেই বলা নেই, শুধু রাগ দেখাচ্ছে? মৃত্যু কিছু জিজ্ঞেস করার ও সাহস পাচ্ছে না। তবে আরহাম একবার মৃত্যুর মুখের দিকে তাকিয়ে খাবার ছেড়ে হাত ধুয়ে উঠে গেল। মৃত্যু হয়তো আঁচ করতে পেরেছে আরহাম তার ওপর ইচ্ছে করে রাগ দেখাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। সে টেবিল সাফ করে রুমে চলে গেল। সবাই যার যার রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মৃত্যুও চুপচাপ গিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। আরহাম হুট করেই বারান্দায় গিয়ে মৃত্যুকে বলল বিছানায় যেতে, সে এখন ঘুমাবে। মৃত্যু আরহামের কথায় ভ্রু কুঁচকে তাকাল। আপনি ঘুমাবেন, আমি কি করব তাতে? মৃত্যু: বউ হয়েছ আর এটা জানো না স্বামী ঘুমানোর সময় কেন ডাকে বউকে বিছানায়? আরহাম: মৃত্যুর এবার চোখগুলো বড় বড় হয়ে গেল আর বারবার ঢোক গিলতে লাগল। মানে কি বিছানায় উনি, আমি একসাথে? বাকি আর কিছুই ভাবতে পারল না মৃত্যু। তার আগেই আরহাম হ্যাচকা টানে মৃত্যুকে রুমে নিয়ে বিছানায় ধাক্কা মারল। ভয় মৃত্যু চিৎকার করতে নিলেই আরহাম ঝট করে বিছানায় উঠে মৃত্যুর মুখ চেপে ধরল। কি ভেবেছ বউ বউ বলে আমার বাড়িতে ঢুকবে, আমার ফ্যামিলিকে বশ করে আমার ঘাড়ে চেপে বসবে, আর আমি এমনি এমনি ছেড়ে দিব? আমাকে কি তোমার কোনো পাগলা কুকুরে কাটা ছাগল মনে হয়? আরহাম: মৃত্যু ভয় কুকড়ে আছে তার ওপর আরহাম এখনও তার মুখ চেপে ধরে আছে। সে কিছুই বলতে পারছে না। তবে হঠাৎ করেই মৃত্যু একটু চেষ্টা করে আরহামের হাতে কামড় দিয়ে বসল। আহোহো কামড় খেয়ে আরহাম চিৎকার করে সাথে সাথেই মৃত্যুর মুখ থেকে হাত সরিয়ে দিল আর নিজেও সরে যেতে চাইল, কিন্তু মৃত্যু আচমকা তার টি শার্টের গলা পেঁচিয়ে ধরল। আরহাম এবার তার হাত ধরে সরাতে চাইল, কিন্তু না, মৃত্যু কিছুতেই ছাড়ছে না, বরং আরহামকে ধাক্কা মেরে বিছানায় ফেলল। আর সে নিজেই আরহামের বুকের ওপর ঝুঁকে ভ্রুজোড়া কুটি করে জিজ্ঞেস করল, কি ভেবেছেন? ভয় দেখাবেন আর আমি ভয় পেয়ে রুম ছেড়ে পালিয়ে যাব? মৃত্যু: সরো, আমার ওপর থেকে লজ্জা করে না এভাবে একটা ছেলের সাথে থাকতে? রাগী কণ্ঠে বলছে আরহাম। কিন্তু তাতে মৃত্যুর কোনো ভাবান্তর ঘটে না। উল্টো সে ডান হাতে আরহামের গাল দুটো চেপে ধরে। কিসের লজ্জা? কোনো পরপুরুষের গায়ে পড়ছি নাকি বরের সামনে অন্য পোলার লগে ফ্লার্ট করছি? বউ হইয়া আমি কলার ধরলে নির্লজ্জ, আর নিজে যে অন্য নারীর সাথে ভেটকি দিয়ে কথা বলতে বলতে ঘুরো, তার বেলায় খুব লজ্জা তোমার, তাই না? মৃত্যু: আরহামের চোখ ছানাবড়া। এই মেয়ে কি বলছে এসব, আর কি ভাষায় বলছে? চেহারার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে কোমর বেঁধে ঝগড়া করতে এসেছে।
এতদিন ভাবতাম এটা সাইকো, আজ প্রমাণ হয়ে গেল এটা একটা গুন্ডি ভিলেন ডাইনি মেয়ে। মনে মনে আরহাম মৃত্তিকে আবার সরানোর চেষ্টা করল, কিন্তু সে সরবে না। এবার আর আরহাম আস্তে না টেনে বরং জোরেই ধাক্কা দিয়ে বিছানার অন্য পাশে ফেলে চলে যাচ্ছিল, আর ওই মুহূর্তেই মৃত্তি উঠে আরহামের টি-শার্ট পিছন থেকে টেনে ধরল। আরহামের রাগ এবার তুঙ্গে। কি করছে এই মেয়ে? সহসীমা পার হয়ে গেছে, তাই আরহাম বাম হাতে মৃত্তির চুলের মুঠি ধরে নিজের সাথে মিশিয়ে নিল। আর সাথে সাথেই মৃত্তির ঠোঁটে ঠোঁট রাখল, তবে সেটা ভালোবাসার ছোঁয়া দিতে নয়। রাগ ঝাড়তে নিজের দাঁতগুলো বসিয়ে দিল মৃত্তির ঠোঁটে। মৃত্তি কামড় সইতে না পেরে আরহামের পিঠ খামচে ধরে। এতটাই শক্ত করে ধরে যে আরহামের পিঠ ছিলে রক্ত বের হতে থাকে। মিনিট খানের মধ্যেই আরহাম মৃত্তিকে ছেড়ে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর মৃত্তি আগের জায়গায় দাঁড়িয়ে নিজের ঠোঁটে হাত বুলায়, চোখে তার পানি টলমল করছে। পড়বে পড়বে করে এখনো গড়ায়নি। আরহাম রুম থেকে বেরিয়ে সোজা রোহানের বাড়ি চলে যায়। শুধু গাড়ির চাবি নিয়ে গেছে, মোবাইলটা ও বাড়িতেই রয়ে গেছে। পুরো সন্ধ্যা জুড়ে সাধনান কল করে জিনিয়ার সাথে কথা বলছে। জিনিয়া কত বাহানা করছে, তবুও পারছে না কল কাটতে। বিরক্তির শেষ পর্যায়ে আছে, কিন্তু কিছু করার নেই। নাছোড়বান্দা কল কেটে দিল, দিতেই থাকবে, আর যদি মোবাইল বন্ধ থাকে তাহলে একেবারে মায়ের কিংবা বাবার নাম্বারে কল দিবে। সাদনানের মাথায় ঢুকে গেছে সে মৃত্তির বিয়েতে যাবে, তাই জিনিয়াকে বোঝাচ্ছে সে যেন যায়। জিনিয়ার মা শুনে প্রথমে আপত্তি করলে ও সাদনানের কথা শুনে মোমের মতো গলে গেছে। এখন তিনি শুরু করেছেন যেতে হবে। কিন্তু কি করে যাবে? সেখানে মিরহাদ থাকবে। না না, আর যাই হোক, মিরহাদের মুখোমুখি সে এ জীবনে আর হতে চায় না। কিন্তু কি করবে? সাদনান তো নিজে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। জিনিয়া টেনশনে মরে যাচ্ছে, তার চেয়ে ভালো হতো বাবা মায়ের সাথে গ্রামে যাওয়া। কিন্তু ওই লুচু সাদনান ইচ্ছে করেই যেতে চাইছে মৃত্তির শ্বশুরবাড়ি, কারণ সেখানে ও নিজে সুযোগ নিতে পারবে আমার ক্লোজ হতে। এখানে তো যেখানেই যায় কেউ না কেউ সামনে পড়েই। মৃত্তি চোখ মুছে ওয়াশরুমে গেল, তারপর চোখে মুখে পানি দিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। ঘুম তো চোখে নেই, তবুও বৃথা চেষ্টা চালাচ্ছে। মাথায় ঘুরছে একটাই কথা, আরহাম আর মিরহাদের মধ্যে কি এমন হয়েছিল যার জন্য আরহাম মীরের নামটা শুনতে পারে না? আর বাবা মা সব মেনে নিল, অথচ মীর একটাবার বোনের খোঁজ নিল না দুদিনের মধ্যে। না, জানতে হইব ভাইয়ার ওই খচ্চর ব্যাটার মধ্যে কি ঝামেলা আছে। বিয়া তো আমি আবার করমু এই ব্যাটারেই, সে আমারে বউ মানতে মন চাইলে মানব, নইলে কান ধইরা মানামু বলেই মৃত্তি চোখ বন্ধ করল। মিরহাদ অফিস থেকে ফিরে রুমে ঢুকেছে আর এখনো বের হয়নি। আজকাল প্রায়ই এমন করে সে, যেন কারো সাথেই কথা বলতে ভালো লাগে না তার। আগে শুধু মাথায় ঘুরত জিনিয়াকে না হারিয়ে ফেলে, কিন্তু এখন তো টেনশন বোনটাকে না কষ্ট পেতে দেখতে হয়। নিজের কষ্ট সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষগুলোর না। আর মৃত্তি তো তার কলিজার টুকরো। মা বাবার পরে তার খুশি আরেকটা অংশ বোন। তার মা খুব খেয়াল করেছেন মীরের কেমন পরিবর্তন দিন দিন। তিনি ভাবতেন ছেলে কারো প্রেমে পড়েছে তাই খুব চঞ্চল হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে হয়তো কাউকে হারিয়ে ফেলেছে। হঠাৎ করেই আবার এত উদাসীন কেন হয়ে গেল? তবে কি মৃত্তির বিয়ে নিয়ে চিন্তিত? আর সে একবারও বলল না কেন আরহামরা এখানে থাকে? একবারও কেন জানতে চাইল না মৃত্তির কথা? হাজারো প্রশ্ন ঘুরছে মিসেস মরিয়মের মাথায়। আর সবচেয়ে বেশি যেটা ঘুরছে সেটা হলো আরহাম আর মীরের তো আত্মার সম্পর্ক।
তবুও মীর কেন খুশি নয় মৃত্যুর বিয়ে নিয়ে? তাহলে কি তাদের দুজনের মধ্যে কিছু হয়েছে নাকি আরহাম কোনো কিছু করেছে? সব ভাবনাকে একপাশে রেখে ছেলের রুমের সামনে দাঁড়ালেন। অনেকক্ষণ দরজায় করাঘাত করার পর মীর দরজা খুলেছে। খাবার খেতে ডাকছে তার মা, কিন্তু সে মুখের ওপর না করে দিয়েছে, আবার দরজাও লাগিয়ে দিয়েছে। কষ্ট তো লাগলো, সাথে মনের মধ্যে সন্দেহের ও সৃষ্টি হচ্ছে তার মায়ের। যে করেই হোক জানতে হবে কি এমন হয়েছে তার, হঠাৎ এত পরিবর্তন কেন। মনে মনে মৃত্যুর মা তার বাবাকে বকছেন। কেমন বাবা হয়েছে, ছেলে বড় হয়েছে, বিভিন্ন প্রবলেমে দিন দিন বদলে যাচ্ছে, অথচ ওনার মনে কোনো কিছুই বাজছে না। আরহাম গিয়ে কলিং বেল বাজাতেই রোহানের মা দরজা খুললেন। আরহামকে দেখে কিছুটা অবাকই হলেন। সে তো কখনো লেট নাইট আসে না, আসলেও রোহান আগে থেকেই জানায়, কিন্তু আজ তো তেমন কথা হয়নি। আরহাম ভেতরে ঢুকতে ঢুকতে সালাম দিল, তারপর কেমন আছে উনি জিজ্ঞেস করে রোহানের কথা জেনে নিল। রোহান নিজের রুমেই আছে। রোহানের মা খাবার খেতে বললে জানালো সে খেয়ে এসেছে। এরপর ওপরের তলায় রোহানের রুমের সামনে গিয়ে দাঁড়াল। দরজায় নক করতেই রোহান দরজা খুলে দিল, তবে আরহামের অবস্থা দেখে বেশ অবাক হল। কিরে, তুই এত রাতে এখানে? রোহান, কেন আসতে বারণ আছে, চলে যাব। আরহাম, এমন কখন বললাম, এসেছিস ভালোই হলো, ভাবছিলাম বাইরে কোথাও যাব, একা একা বোর হতাম। রোহান, কিন্তু আমি তো কোথাও যাব না, এমনিতেও আমি ঘুমুতে এসেছি এখানে। আরহাম, ঘুমাতে মানে? তোর বাড়িতে কি ঘুমানোর জায়গা নেই? আর এই অবস্থা কেন তোর? চুল উস্কো খুস্কো, টি শার্টটা পর্যন্ত কেমন ঘুচে আছে, দু এক জায়গা দেখে তো মনে হচ্ছে কোথাও গণধোলাই খেয়ে এসেছিস। আশ্চর্যান্বিত স্বরেই কথাগুলো বলছে রোহান। ধোলাইয়ের কথা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল আরহামের। মৃত্যু তো তাকে এক প্রকার ধোলাই করেই দিয়েছে। সে কি না কি ভাবছিল মেয়েটাকে শায়েস্তা করার জন্য, কিন্তু লুচু মেয়ে উল্টো তাকেই করে দিল বিনা ডিটারজেন্টে ধোলাই। কিরে, কি ভাবছিস? তোর এই অবস্থা কেন বললি না? রোহান, কি বলবো তোকে, ওই সাইকো পাগল মেয়ে আমার বাড়ি ছাড়বে না, সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। আমার জীবন হেল করে ছাড়বে। এই ঝামেলাটা যদি আর 2-4 দিন থাকে আমার জীবনে। আরহাম, কার কথা বলছিস মৃত্তিকা? রোহান, আর কে আছে এই দুনিয়ায় এত বেহায়া, অসভ্য আর এত লুচু? আরহাম যখন মৃত্তিকে নিয়ে এসব বলছিল, রোহানের হাত অটোমেটিক মুষ্টিবদ্ধ হয়ে আসছে। তার খুব রাগ হচ্ছে আরহামের ওপর। হয়তো আরহামের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে তার মুখটাই ভেঙে ফেলত, কিন্তু এখন সে অপারগ। চাইলে ও কিছু করতে পারবে না। রোহান ড্রয়ার থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে বারান্দায় যাচ্ছিল, তখন চোখ পড়ল আরহামের সাদা টি শার্টটার পিঠের দিকে। হালকা ছোপ ছোপ রক্তের মতো, তবে তা একেবারেই হালকা, খুব কাছে থাকায় রোহানের চোখে পড়েছে। তোর টি শার্টে কি রক্ত? রোহান, কোথায় রক্ত? আরহাম, এই যে পিছনে, মনে হচ্ছে পিঠ থেকে লেগেছে। রোহান, পিঠে রক্ত আসবে কোথা থেকে বলেই আরহামটি শার্ট খুলল। দেখ তো আসলেই রক্ত কিনা বলেই খোলা পিঠ রোহানের দিকে করল। এই তোর পিঠে খামচির আঁচড় মনে হচ্ছে, আর হালকা হালকা রক্তও বের হচ্ছে বলে রোহান রুম থেকে বেরিয়ে গেল। আর মায়ের কাছ থেকে তুলা স্যাভলন আর একটা অ্যান্টিসেপটিক ক্রিম নিয়ে এলো। আরহামের ও মনে পড়ল মৃত্যুর ঠোঁটে তার কামড় লাগানোর কথা। কামড়ের জন্যই তো মৃত্যু খামচি দিয়ে ধরেছিল তার পিঠ। কি ডাইনি রে বাবা, খামচি দিয়ে একেবারে ছাল মাংস
রক্ত সব উঠিয়ে নিয়েছে। এর সাথে কেউ সংসার কি করে করতে পারে? ডাইনি, শেওড়া গাছের পেতনি একে বউ বলে মানব? নো, নেভার, তার চেয়ে ভালো সারা জীবন ব্যাচেলর থেকে যাব। কিরে বললি না কিসের আঁচড় লাগলো এভাবে? প্রশ্ন করতে করতে রোহান তুলা দিয়ে স্যাভলন লাগাচ্ছিল আরহামের পিঠে। আরহাম জবাব দিল, ওই সাইকো মেয়ে করেছে। মৃত্যু, সে তোর পিঠে এভাবে খামচি দিয়েছে কেন? রোহান, আমি ওর ঠোঁটে কামড় দিয়েছি। রোহান এতটুকু শুনতেই থমকে গেল। আরহাম মৃত্যুর ঠোঁটে কামড় দিয়েছে আর মৃত্যু আরহামের পিঠ খামচে ধরেছে মানে নাহের বেশি আর ভাবতে পারছে না সে। কোনো মতে আরহামকে মেডিসিন লাগিয়ে উঠে পড়ল বসা থেকে আর বারান্দায় গিয়ে সিগারেট ধরাল। আরহাম মেডিসিন লাগানোতে পিঠ জ্বলছে বলে আরটি শার্টটা পরল না, উল্টো হয়ে বিছানায় শুয়ে রইল। আর রোহান সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। মনে তার রাগ, দুঃখ আর অভিমানের মিশ্র পাহাড় গড়ে উঠেছে। কিছুই ভালো লাগছে না। সিগারেট শেষ করে রুমে ঢুকে আরহামকে ডাকল, ঘুমিয়ে পড়েছিস? না। কেন, কিছু বলবি? আরহাম, তুই এত রাতে এখানে কেন? রোহান, তো কি করব, বাড়িতে ওই ঝামেলা বসে আছে কি আমার রুম দখল করে আছে। তার ওপর আবার কি সুন্দর করে মা, বড় বাবা, বড় মা সবাইকে বশ করে নিয়েছে একেবারে। যেন তেন বশ নয়, একেবারে এক সপ্তাহের মধ্যে পার্মানেন্টলি আমাদের বাড়ির বউ হয়ে রাজত্ব করবে ঠিক করে নিয়েছে। মন তো চায় একেবারে গলা টিপে মেরে ফেলি। এইটুকুনি মেয়ে আমার ওপর জোর খাটাতে আসে। দুদিন এর মধ্যে গ্রামে ও যাবে, সবাই ওকে নিয়ে। কি করব বুঝতেই পারছি না। ভেবেছি টর্চার করব, আর এতটাই করব যেন ভয় পালায় আমার বাড়ি ছেড়ে। আরহাম, এসব কেন বলছিস? বিয়ে তো হয়ে গেছে তোদের, এখন এসব বলে লাভ কি? রোহান, লাভ ক্ষতি বুঝি না, শুধু এটুকু জানি মিরহাদের বোন আমার বউ হয়ে থাকবে অসম্ভব। যদি তার জায়গায় অন্য মেয়ে হতো তবুও ভেবে দেখতাম, কিন্তু না, সে মিরহাদের বোন। কথাগুলো বলার সময় আরহামের চোখমুখ কেমন শক্ত হয়ে আসছিল। রোহান বুঝতে পারছে না তার কি খুশি হওয়া উচিত। আরহাম মৃত্যুকে নিজের করে রাখবে না নাকি কষ্ট পাবে, মৃত্যুর লাইফ স্পয়েল হতে পারে ভেবে। রাতটা ভালোই কেটেছে আরহামের, কিন্তু খারাপ কেটেছে পাশে শুয়ে থাকা রোহানের। দেখেই বোঝা যাচ্ছে সে সারারাত সিগারেট খেয়ে পার করেছে, কারণ ফ্লোরে চোখ পড়তেই দেখল প্রায় ৪৫ থেকে ৫০টার মতো সিগারেটের শেষাংশ পড়ে আছে। আর তার সামনে বেতের সোফার ছোট টেবিলটার অ্যাশট্রে ভর্তি ছাই। প্রায় কিছুদিন ধরেই রোহান কেমন উদ্ভট টাইপের আচরণ করছে। আর সবচেয়ে বেশি চোখে লাগার মতো বিষয় হল সে খুবই দুঃখী দেবদাসের মতো চলাফেরা করছে। এই গত পরশু দিনই তো ভার্সিটি গেল, শার্ট ইন করা ছিল না, তার ওপর চুলগুলো কেমন এলোমেলো ঝাঁকড়া। দেখে মনে হচ্ছিল যেন কতদিন ধরে মাথায় চিরুনি লাগায়নি। তারপর আবার সুইসাইডের চেষ্টা। সব মিলিয়ে একটা রহস্য তো আছেই, কিন্তু আরহাম নিজের ঝামেলা থেকেই ফ্রি হতে পারছে না যে রোহানের কষ্টটা বের করবে। তবুও মনে মনে ঠিক করেছে খুব শীঘ্রই কথা বলবে রোহানের সাথে। আপাতত তাকে ঘুম থেকে ডাকার ইচ্ছে একদম নেই, তাই বিছানা থেকে নেমে রোহানের ড্রয়ার হাতড়ে একটা লাল রঙের টি শার্ট নিয়ে পরে নিল। আর টেবিল থেকে এক টুকরো কাগজে টি শার্ট নিয়েছি লিখে রোহানের মোবাইলের নিচে রেখে সে চলে গেল। বাড়িতে ৭টার আগে বড় বাবা রুম থেকে বের হবে না। আর এখন বাজে ৫টা ২৫, তাই আরহাম দ্রুত ড্রাইভ করে বাড়ি ফিরল। দারোয়ান এখনও গেট খুলেনি। এত সকালে অবশ্য কেউ বের হয় না, তাই ছোট গেটটাও অফ থাকে। কিন্তু এখন লেট হলে চলবে না, তাই তাড়াতাড়ি মোবাইল খুঁজছে দারোয়ানকে কল করতে। একই মোবাইল কোথায় আমার বলেই কপালে হাত দিল। কাল রাতে তো মৃত্যুর সাথে ঝগড়া করে মোবাইল বাড়ি ফেলেই গেছে সে। মনে পড়তেই গেটের কাছে গিয়ে দারোয়ানকে ডাকতে লাগল।
ওপাশ থেকে মিনিট কয়েক কোনো সাড়া পাওয়া গেল না। আরহাম কিছুক্ষণ চুপ থেকে পড়ে ঠিক করল একটা রিস্ক নিতেই হবে। আর যেমন ভাবনা তেমন কাজ। এই বিল্ডিংয়ের দক্ষিণ দিকটায় কয়েক ফিট জায়গা খালি আছে আর সেই জায়গাটা মৃত্যুদের। তাদের গেট থেকে ৫-৬ হাত দূরে। জায়গাটা সম্পূর্ণ খালি পড়ে আছে, তবে দুই বিল্ডিংয়ে মাঝামাঝি হওয়ায় অনেকেই আপন ফ্ল্যাটের বারান্দা থেকে কখনো কখনো আবর্জনা ফেলে দেয়। কিন্তু আরহামের এই বিপদে তার সাধের গাড়িটাকে এই খালি জায়গায় ছাড়তে হবে। কারণ আর যাই হোক, গেইটের সামনে বা রাস্তায় রেখে লোকের হইচই বা কথা শোনার কোনো ইচ্ছে তার নেই। গাড়িটাকে পার্ক করে আরও একবার গেইটে গিয়ে দারোয়ানকে ডাকল, কিন্তু না, দারোয়ান সাহেব এখনো ঘুমুচ্ছেন। তাই কোনো সাড়া শব্দ নেই। আরহাম এবার আর দেরি করতে পারল না, সোজা ওয়ালের ওপরে হাত রেখে ওয়াল টপকানোর চেষ্টা করল। কিন্তু সে ব্যর্থ। যতই লম্বা হোক না কেন একটা ৫.৫ ফিট ওয়াল লাফ দিয়ে নিশ্চয়ই টপকানো সম্ভব নয়। তবুও চেষ্টা জারি আছে। ৩-৪ বার ব্যর্থ হওয়ার পর অনেক কষ্টে হাতের ওপর ভর রেখে ওয়ালে উঠল। কিন্তু বিপত্তি ঘটল নিচে নামতে গিয়ে। সে যা পাশটায় উঠেছে সেখান থেকে নিচে বাড়ির ভেতরে ছোট্ট একটা বাগান। বাগান বললে ভুল হবে, সারিবদ্ধ ফুল গাছ লাগানো। কিন্তু আরহাম যদি গাছগুলোর ওপর লাফ দেয় তবে এখানে অনেকগুলো গাছ নষ্ট ও হবে, সাথে যে গোলাপ গাছগুলো আছে সেগুলোর কাটার খুব মিষ্টি মিষ্টি আঘাতে তার শরীরে কিছু চিহ্ন সৃষ্টি হবে, আঁচড় লেগে ব্যথা পাবে। মিনিট কয়েক সে ওয়ালে বসে নিচে একটা সূর্যমুখী ফুলের গাছের ওপর লাফ দিল। সবই ঠিক ছিল, শুধু সূর্যমুখী গাছটা একেবারে আরহামের পায়ের নিচে পড়ে ভেঙে গেছে। আর সেই দৃশ্য গত কয়েক মিনিট ধরে ৫ তলার বারান্দা থেকে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল একটি মেয়ে। প্রথমে সে চুপচাপ দেখলে ও এবার তার মনে হলো তাদের বিল্ডিংয়ে চোর ঢুকেছে। মেয়েটি এত ওপর থেকে চোরের চেহারা না দেখলেও গায়ের পোশাক ভালোভাবেই খেয়াল করেছে আর শরীরের গড়নও। সে নিজের বারান্দা থেকে একাধারে চোর চোর বলে চিল্লাচ্ছে আর তার মাও দৌড়ে রুমে এসে বারবার জিজ্ঞেস করছে কোথায় চোর। আরহাম ৩ তলায় নিজেদের ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল বাজাতেই মৃত্যু এসে দরজা খুলে দিল। আরহাম মৃত্যুর দিকে না তাকিয়েই সোজা নিজের রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকল। আর মৃত্যু হ্যাবলার মতো দরজায় দাঁড়িয়ে রইল। সে ভাবছে লোকটা রাতে গেল সাদাটি শার্ট পরে ফিরে এলো লাল বানু সেজে, ব্যাপার কি? মৃত্যু গেট লক করে আবার রুমে ঢুকল, কারণ সে রাতে ভালোই ঘুমিয়েছে, তবে ভোরের দিকে তার ঘুম ভেঙে গেছে জিনিয়ার কলে। নয়তো এই মুহূর্তে কলিং বেলের আওয়াজে ঘুম থেকে ওঠার মতো ব্যক্তি সে নয়। আজ জিনিয়ার সাথে কথা বলে প্রায় মনের ভার অনেকটাই হালকা হয়েছে। তবে কষ্ট এখনো রয়ে গেছে, কারণ তার ভাই আর প্রিয় বান্ধবী এক হওয়ার আগেই আলাদা হয়ে গেছে। জিনিয়া তো কল করেই আজ আরহামের ওই দিনের কথা জানিয়েছে যা সে রোহানের সাথে বলছিল। কিন্তু মৃত্যু এ নিয়ে চিন্তা করছে না। তার ধারণা বিয়ে যখন হয়েছে একদিন না একদিন আরহাম তাকে মেনে নিবেই। আর তা অনেকটা দ্রুতই হতে পারে যদি আরহাম আর ভাইয়ের মধ্যকার সম্পর্ক ফাটলের কারণটা জানতে পারলে। কিন্তু কিভাবে? তারা দুজন তো হাজারবার জিজ্ঞেস করলে ও বলবে না কিছু। হঠাৎ মনে পড়ল রোহানের কথা। ইস, রোহান সারি একমাত্র ব্যক্তি যে এই দুই ইবলিশ থুক্কু আমার বর আর ভাইয়ের রক্ত মাংসের খবর জানে। মৃত্যু আগের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলি ভাবছিল, ঠিক তখনই তার শাশুড়ি পেছনে থেকে ডেকে উঠল। মৃত্তিকা। জি শাশুড়ি। কতবার বলেছি না শাশুড়ি বলবা না, মা বলবা আমাকে। আয়েশা। ভুল হয়ে গেছে শাশুড়ি থুককুমা। মৃত্যু। আচ্ছা, পরের বার মনে রেখো। আর শোন, আজ তো আহনাফ আসবে, সকাল সকালই আসার কথা। আমি এখনই নাস্তা তৈরি করছি, তুমি একটু আরহামকে ডেকে বলো তাড়াতাড়ি উঠে পড়তে। আয়েশা। যে ঘুমাই নাই তারে কেমনে ডাকমু, বিড়বিড়িয়ে বলল মৃত্যু। কিছু বললে?
না মানে এত সকালে ডাকবো সেটাই বলছিলাম। মৃত্যু। হ্যাঁ, ও উঠে নাস্তা করে নি, আহনাফ যে কোনো সময় আসতে পারে, তাই বাস স্ট্যান্ড থেকে আনতে যাবে না। আয়েশা। ওহ, মা আহনাফটা কে? মৃত্যু। মৃত্যুর প্রশ্নে তার শাশুড়ি মা কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে টাইপ লুক দিল। আর মৃত্যুও ভয় পেয়ে গেল। আহনাফ কে মানে? তুমি ভুলে গেছো আমার দুই ছেলে আহনাফ, আরহাম। ওহ সরি মা, হ্যাঁ আমার তো দেবর আছে। বড় মা বলছিল সরি মা, সরি আসলে। থাক, আর কিছু বলতে হবে না, যাও ডাকো আরহামকে, আমি নাস্তা বানাচ্ছি। মিরহাদ বেঘরে ঘুমাচ্ছে, অনেক রাত পর্যন্ত অফিসের কাজকর্ম করে ক্লান্ত ছিল খুব। জিনিয়াকে ভুলতে না পারলেও আজকাল তাকে মনে করার সময়টুকু ও অন্তত রাখে না নিজের জন্য। আর ঘুমের জন্য বরাদ্দ রাতের শেষ প্রহরটা ও ঘুমের ঔষধের কাছে থেকেই প্রাপ্ত তার। আজও তাই, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হতে পারল না। জিনিয়া মৃত্যুর সাথে কথা বলে নিজেকে হালকা মনে করছে অনেকটা। পুরো দিনের মধ্যে ভোরবেলাটা সত্যই সতেজ একটা সময়, যখন মানুষের মস্তিষ্কও খুব সতেজ আর ফ্রেশ থাকে। জিনিয়ার ও আজ মন ফ্রেশ, খুব বেশি ফ্রেশ। আজ বহুদিন পর সে ফজরের নামাজটাও পড়েছে। হয়তো নামাজ পড়াটাই বেশি কাজে লেগেছে, অনেক দিন পর আজ মনের চাপা কষ্টটাও কমে গেছে। এই মুহূর্তে সে সাদনান নামক প্রাণীটির কথা যেন একেবারেই ভুলে গেছে। মিরহাদ ঘুম ঘুম চোখে জিনিয়ার কল দেখে ঘাবড়ে গেল। এত সকালে কল করছে কেন? সে সবকিছু ঠিক আছে তো? আপন মনেই ভেবে চলছে, ততক্ষণে কল বেজে কেটেও গেছে। পরের বার আবারও কল বাজল, কিন্তু মীর রিসিভ করতে গিয়েও করল না। জিনিয়া কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থেকে পড়ে রেখে দিল। তার বুঝতে বাকি রইল না মীর ইচ্ছে করেই ধরছে না কল। হতাশার এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর একদিন বাকি আছে গ্রামে যাওয়ার, আর এই একদিনেই সবকিছু গুছিয়ে নিতে হবে। বিয়ে বলে কথা, এখনো কেনাকাটা হাজারটা বাকি আছে, তার ওপর বাড়িতে সব অনুষ্ঠান হবে, সব ডেকোরেশন, মেহমানদের ইনভাইট। মেহমানদারি কি করে হবে ভেবে ভেবেই আরহামের মায়ের প্রেশার ফল আপ করছে। বড় মা এসে কিচেনে ঢুকেছেন, আর যাই হোক এখন ওনার যা চাইলেও ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারবেন না, খুব ভালো করেই জানে। আরহাম সকাল সকাল শাওয়ার নিয়ে একেবারে তৈরি হয়েই রুম থেকে বের হয়েছে। উদ্দেশ্য নাস্তা সেরে আহনাফের জন্য স্ট্যান্ডে যাবে। ব্লু কালার শার্ট, ব্ল্যাক ডেনিম প্যান্ট, রিস্ট ওয়াচ, ব্ল্যাক শু, পুরো ফর্মাল লুকে বের হয়েছে। মৃত্যু সোফায় বসে শাশুড়ি মাকে এক গ্লাস জুস নিয়ে খায়ানোর চেষ্টা করছিল। আরহামকে দেখে তার মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল। বড় মা আমায় নাস্তা দিও মা, তো আহনাফের আসার খুশিতে আমার দিকে ফিরেও তাকাবে না আজ বলেই একটা হাসি দিল আরহাম। মৃত্যু এতক্ষণ হা হয়েছিল, কিন্তু এবার আরহামের হাসিতে গালের টোলগুলো দেখে তো বসা থেকে পড়ে যাওয়ার উপক্রম। ইস, এই ব্যাটা এমনে হাসে কেন, মন চাই খুন হইয়া যাই। বিড়বিড় করে। কিছু বললে বৌমা? আয়েশা। হ্যাঁ, না মা, কই কিছু বলিনি তো, জিভে কামড় দিল। আচ্ছা আমি রুমে যাচ্ছি বলে আরহামের মা চলে গেলেন। আরহাম নাস্তা করছে আর বড় মা কিচেন থেকে তার যা লাগছে এনে দিচ্ছে, এমন সময় কলিং বেল বাজল। মৃত্যু গিয়ে দরজা খুলতেই একজন মধ্যবয়স্ক লোককে দেখতে পেল। সাথে একটা মেয়েও ছিল, বয়স 23 কি 24 হবে। মৃত্যু খুব সুন্দর করেই লোকটিকে সালাম দিয়ে জিজ্ঞেস করল তারা কে বা কেন এসেছে। লোকটিও সালামের জবাব দিয়ে বলল তারা 5ম তলায় থাকে। ওনার মেয়ে আজ সকালে বাড়িতে চোর ঢুকতে দেখেছে। চোর কথাটা শুনে আরহাম খাবার মুখে দিতে দিতে একটু করে তাকালো লোকটির দিকে। মনোযোগ দিয়ে কথা শুনতে চেষ্টা করল বড় মা ও কিচেন থেকে বেরিয়ে আরহামের পাশে দাঁড়াল। তারপর লোকটি যা বলল তা শোনার পর আরহামের মুখের খাবার গলায়, আর মৃত্যুর চোখ আরহামের দিকে আটকে গেল।
চোর প্রায় আধ ঘন্টা আগে দেওয়াল টপকে ঢুকেছে, চেহারা তো তেমন বোঝা যায়নি, তবে পরনে লাল রঙের শার্ট ছিল। লম্বা চওড়া করে লোকটা। মেয়েটি এতটুকু বলতেই আরহাম বিষম খেল। আর মৃত্যুরও বুঝতে বাকি রইল না এই চোরটা কাকে মনে করেছে এই মেয়ে। বড় মা জলদি করে আরহামের পিঠে চাপড় দিয়ে পানি এগিয়ে দিল। মৃত্যুর খুব হাসি পাচ্ছে, তবুও হাসিটাকে চেপে রাখছে। আরহাম পানি খেয়ে বসা থেকে উঠে দাঁড়াল, মোবাইলটা হাতে নিয়ে বড় মাকে বাই বলে বের হয়ে গেল। আরহাম দরজার সামনে যেতেই মেয়েটি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আরহামকে দেখে নিল ভালো করে, কেন যেন তার কিছু একটা চেনা চেনা লাগছে, তবে মুখ খুলল না। আরহাম যেতেই মৃত্যু জিজ্ঞেস করল তারা ওদের বাড়িতেই কেন চোর খুঁজতে এলো। মেয়েটির বাবা জানালো তারা পুরো বিল্ডিংয়ের প্রায় সব ফ্ল্যাটেই জানিয়ে এসেছে কথাটা, তাই তাদেরও জানিয়ে গেল যেন সতর্ক থাকতে পারে। চলবে।